আজ আমরা থার্মোমিতি চ্যাপ্টারটা পড়ব। থার্মোমিতি চ্যাপ্টারটা পড়ার জন্য আমার দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে তাপমাত্রা। তো প্রথমে আমি তাপ থেকে দেখি। তাপ কি জিনিস আমরা সবাই জানি। তাপ হচ্ছে একটা অনুভূতি যেটার মাধ্যমে কোনো বস্তু গরম বা কোনো বস্তু কতটা ঠান্ডা এটা বোঝা যায়। এটা হচ্ছে থার্মোমিতি। তাপের পরে আরেকটা জিনিস আসি যেটা হচ্ছে তাপীয় সাম্য। এই চ্যাপ্টারে পড়ার জন্য তাপীয় সাম্য বা থার্মাল ইকুইলিব্রিয়াম, এই জিনিসটা খুব প্রয়োজন। তাপীয় সাম্য কি জিনিস? তাপীয় সাম্য মানে হচ্ছে দুটো বস্তু আছে, একটা বস্তু এ নাম দিলাম আর একটা বস্তু বি নাম দিলাম। এই দুটো বস্তু দুটোতে যদি আমি স্পর্শ করি এবং দুটোতে যদি আমি একই অনুভূতি পাই তাহলে বলবো এই দুটো বস্তু তাপীয় সাম্যে আছে। মানে এ বস্তুতে স্পর্শ করলে আমার যতটা গরম লাগবে বি বস্তুতে স্পর্শ করলেও ঠিক ততটাই গরম লাগতে হবে, বা খুব বেশি ঠান্ডা হতে হবে না বা খুব বেশি গরম হতে হবে না। এই বস্তু যতটা তাপ আছে বি বস্তুতেও ঠিক ততটাই তাপ আছে। তাহলে আমি বলবো এ এবং বি এই দুটো বস্তু তাপীয় সাম্যে আছে। তাপীয় সাম্যের পরে আসি যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা হচ্ছে এটাকে আমি বলবো জিরোথ ল। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতি হচ্ছে, বলছে যদি কোনো একটা বস্তু অপর দুটো বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, মানে এ সি এর সঙ্গে এ বি এর সঙ্গে তাপীয় সাম্যে আছে, আবার এ যদি সি এর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তাহলে বলা যায় বি এবং সি এই দুটো পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে আছে। মানে হচ্ছে এ হচ্ছে একটা বস্তু, ধরে নিলাম আমি এ হচ্ছে আমি, বি হচ্ছে পেন আর সি হচ্ছে বোর্ড। তো আমি যদি এই পেনটাকে স্পর্শ করে একই অনুভূতি পাই, যতটা তাপ মনে হচ্ছে আমার, বোর্ডটাকে স্পর্শ করে যদি সেম অনুভূতি পাই, একই তাপ অনুভব করি, তাহলে বলতে পারি বি এবং সি এই বোর্ড আর পেনটা দুটোই হচ্ছে একই তাপ আছে, দুটোর মধ্যে একই তাপ আছে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলছে কোনো একটা বস্তু যদি দ্বিতীয় এবং তৃতীয় দুটো বস্তুর সঙ্গে যদি ভিন্নভাবে তাপীয় সাম্যে থাকে, তাহলে বাকি দুটো বস্তু কিন্তু নিজেদের মধ্যে পরস্পর তাপীয় সাম্যে থাকবে। এরপরে আসি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের তাৎপর্য। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের তাৎপর্য, এটা খুব ইম্পর্টেন্ট। তাৎপর্য বা সিগনিফিকেন্স কি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের তাৎপর্য বা সিগনিফিকেন্স কি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে যে বললাম যে তিনটে বস্তু, এ বস্তু বি বস্তু আর সি বস্তুর সঙ্গে বি বস্তু আর সি বস্তু যে পরস্পর তাপীয় সাম্যে থাকছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তার মানে এই তিনজনের মধ্যে এমন একটা ভৌত অবস্থা বর্তমান, যে ভৌত অবস্থাটা নির্ধারণ করছে তিনজনের মধ্যে একই তাপ আছে তিনজনের মধ্যে। তার মানে সেই ভৌত অবস্থাটা কি? সেই ভৌত অবস্থাটার নাম আমরা বলবো তাপমাত্রা বা টেম্পারেচার, সংক্ষেপে টেম। তো এই ভৌত অবস্থাটা, তার মানে তাপমাত্রা হচ্ছে এমন একটা ভৌত অবস্থা যেটা আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে পাই। তাপমাত্রা হচ্ছে এমন একটা ভৌত অবস্থা যে ভৌত অবস্থা থেকে যেখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো বস্তুর মধ্যে কতটা তাপ আছে। তার মানে তাপমাত্রা বেশি মানে কি? তাপ বেশি। তাপমাত্রা কম মানে হচ্ছে তাপ কম। তাহলে এ বি এবং সি এই তিনটে বস্তুর মধ্যে, এই তিনটে বস্তু যদি পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তার মানে হচ্ছে এই তিনটে বস্তুর মধ্যে একই তাপমাত্রা বর্তমান। কারোর মধ্যে বেশি তাপমাত্রা নেই, কারোর মধ্যে কম তাপমাত্রা নেই। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমি একটা ঘরে প্রবেশ করলাম, কোনো ঘরে প্রবেশ করার পর যদি আমি দেখি সব বস্তু, যে কোনো বস্তুকে আমি যদি হাত দিয়ে ছুঁয়ে দেখি এবং প্রত্যেকটা বস্তুতে যদি আমি একই তাপমাত্রা অনুভব করতে পারি, তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা বস্তু তাপীয় সাম্যে আছে। বা প্রত্যেকটা বস্তু তাপীয় সাম্যে আছে মানে কি? প্রত্যেকটা বস্তুতে তাপ সমান আছে। তাপ সমান আছে কেন? কারণ প্রত্যেকটা বস্তুতে তাপমাত্রা সমান আছে। তাহলে এখান থেকে দুটো জিনিস বোঝা গেল। এবার এখান থেকে একটা প্রশ্ন হতেই পারে যে
তাপীয় সাম্যর এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে একটি কাঠের চেয়ার আছে, পুরোটা লিখছে না, একটি কাঠের চেয়ার ও একটি লোহার চেয়ার আছে। এই দুটো চেয়ারকে যদি আমি স্পর্শ করি এবং এই দুটো চেয়ারকে স্পর্শ করলে যদি আমার ভিন্ন অনুভূতি মনে হয়, যেমন ঠান্ডার সময়, ঠান্ডার সময় বা শীতের সময়, ঠান্ডার সময় বা শীতের সময় বলি, শীতকালে হচ্ছে একটা কাঠের চেয়ার আর একটা লোহার চেয়ারকে যদি আমি স্পর্শ করি তাহলে কোনটাতে বেশি গরম লাগে, কোনটাতে বেশি ঠান্ডা লাগে? অবভিয়াসলি হচ্ছে কাঠের চেয়ারের থেকে লোহার চেয়ারে বেশি ঠান্ডা লাগে। কেন? কারণ লোহার চেয়ারে তাপ কম থাকে, কাঠের চেয়ারে তাপ বেশি থাকে তুলনামূলকভাবে, এর জন্য হচ্ছে লোহার চেয়ারে হচ্ছে বেশি ঠান্ডা লাগে। এবার কিছুক্ষণ লোহার চেয়ারে বসার পরে আমাদের তারপরে আর বেশি ঠান্ডা মনে হয় না। কারণ কি? কারণ লোহার চেয়ারের তাপমাত্রা ধরে নিলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। লোহার চেয়ারের তাপমাত্রা ধরে নিলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই লোহার চেয়ারের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। আর আমাদের শরীরের তাপমাত্রা কত? আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লোহার চেয়ারে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বসলাম, আমার শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার ঠান্ডা লাগবে না গরম লাগবে? আমার বেশি ঠান্ডা মনে হবে, কারণ আমার শরীর থেকে ওইখানে তাপ যাবে, হিসাব তো তাই বলে, কিন্তু আমার শরীর থেকে তাপ যাবে। যাই হোক, এই প্রশ্নটা পরে আসছি। এবার যতক্ষণ পর্যন্ত এই সাম্যটা প্রতিষ্ঠিত হবে, কিছুক্ষণ বসার পর আমার শরীর এবং লোহার চেয়ারের মধ্যে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয়, এবং এই তাপীয় সাম্য প্রতিষ্ঠার জন্য লোহার চেয়ারটাকে আর বেশি ঠান্ডা বলে মনে হয় না। দ্বিতীয় কোশ্চেনে আসি, এখান থেকে 2 নম্বর কোশ্চেনে আসি, যে শীতকালে লেপ কম্বল গায়ে জড়ানো, ব্যাস এতটুকু লিখলাম। শীতকালে লেপ কম্বল গায়ে জড়ানোর আগে, যখনই সবেমাত্র লেপ কম্বলটা গায়ে জড়ালাম তখন একটু ঠান্ডা লাগে, লেপ কম্বলটাকে ঠান্ডা মনে হয়। কিছুক্ষণ পরে লেপ কম্বলটা যেটাকে আমি গায়ে নিচ্ছি, কিছুক্ষণ পরে সেটা হচ্ছে গরম হয়ে যায়। কেন? কারণ লেপ কম্বলটা প্রথমে ঘরের উষ্ণতা থাকে। ঘরের উষ্ণতা হচ্ছে কি, শীতকালে আমাদের শরীরের থেকে কম তাপমাত্রায় থাকে বলে সেটা ঘরের উষ্ণতায় থাকে, মানে হচ্ছে ঠান্ডা থাকে। কিছুক্ষণ পরে যখন আমরা শরীরে জড়াই, আমাদের উপরে লেপ কম্বল নেই, তখন তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয়, এবং তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের শরীরের তাপমাত্রা এবং লেপ কম্বলের তাপমাত্রা দুটোই সমান হয়ে যায়। দুটো সমান হওয়ার ফলে তখন আর লেপ কম্বলকে বেশি ঠান্ডা বলে মনে হয় না। এখানে তৃতীয় প্রশ্ন এরকম ভাবে আসে, তৃতীয় প্রশ্ন এটা হয় যে আমাদের শরীরের তাপমাত্রা, লিখি, আমাদের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। শুধু এতটুকু লিখলাম, প্রশ্নটা আমি বলে দিই। আমাদের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু যদি শীতকালে আমরা কোনো জায়গায় যাই, শীতকালে তো চারিদিকের উষ্ণতা সব তো কম, আমাদের শরীর থেকে কম। যখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বাইরের উষ্ণতা ধরলাম, পরিবেশের উষ্ণতা বা বাইরের উষ্ণতা লিখি, বাইরের উষ্ণতা বা তাপমাত্রা একই জিনিস, বাইরের উষ্ণতা ধরে নিলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার শীতকালে কি আমাদের শরীর থেকে তার মানে তাপ এখানে যাওয়ার কথা, তার মানে আমাদের শরীরের তাপ কমে যাওয়ার কথা, আমাদের শরীরের ভেতরে তাপমাত্রা কমে যাওয়ার কথা, কিন্তু তার সত্ত্বেও তো আমাদের শরীরের তাপমাত্রা কমে না। কেন কমে না? কারণ আমরা যে খাবারটা খাই সেই খাবারটার মাধ্যমে আমাদের কন্টিনিউয়াসলি তাপ উৎপন্ন হয় শরীরের মধ্যে, বলে আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেডই থেকে যায়। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, শীতকালে আমাদের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম কখনোই হয় না, কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি খাবারের জন্য আমাদের শরীরের তাপমাত্রা কম হয় না। এই যে এখানে যে প্রশ্নটা বলেছিলাম, একটি কাঠের চেয়ার আর একটি লোহার চেয়ারের মধ্যে, শীতকালে একটি কাঠের চেয়ার এবং একটি লোহার চেয়ার দুটোতে যদি আমি বসি তাহলে কোনটাতে বেশি ঠান্ডা লাগবে? লোহার চেয়ারে বেশি ঠান্ডা লাগবে। লোহার চেয়ারে ধরলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, হ্যাঁ, এবার যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীর এবং লোহার চেয়ারের মধ্যে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদেরকে ঠান্ডা লাগবে। যতক্ষণ তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয়ে গেল
দুজনের মধ্যে একই তাপ চলে আসলো, তারপরে আর ঠান্ডা লাগলো না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শীতকালে লেপ কম্বল জড়ানোর কিছুক্ষণ পরে আবার গরম লাগে। লেপ কম্বলটা ঠান্ডা মনে হয়, কিন্তু লেপ কম্বল জড়ানোর কিছুক্ষণ পরে আবার গরম মনে হয়। কেন? কারণ লেপ কম্বল জড়ানোর পরে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা 37°C ফিক্সড থাকে। শীতকালে তো বাইরের তাপমাত্রা কম, বলে আমাদের শরীর থেকে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের শরীরের তাপমাত্রা কমে যাওয়ার কথা, কিন্তু কমে না। কারণ আমরা যে খাবারটা খাই সেই খাবারের ফলে প্রতিনিয়ত তাপ উৎপন্ন হতে থাকে। ঠিক আছে, তাহলে তাপগতিবিদ্যার 0তম সূত্রের যাবতীয় জিনিসগুলো আমাদের হলো। এবার আসি যে তাপগতিবিদ্যার 0তম সূত্র হয়ে গেল, তাৎপর্য হয়ে গেল, তাপমাত্রা হয়ে গেল। এবারে যে তাপমাত্রা জিনিসটা পেলাম, আমরা আসবো এবার জলের ত্রিদশা বিন্দু। জলের ত্রিদশা বিন্দু, ত্রিদশা বিন্দু এটাকে বলে ট্রিপল পয়েন্ট। জলের ত্রিদশা বিন্দু বা ট্রিপল পয়েন্ট বলে। তো জলের ত্রিদশা বিন্দু কাকে বলবো? ত্রিদশা, ত্রিদশা মানে বুঝতে পারছি যে তিনটা দশা। জলের তিনটা দশা আছে, মানে কি একটাতে হচ্ছে বরফ থাকে জল, একটাতে হচ্ছে জল থাকে, আর একটাতে হচ্ছে বাষ্প হয়। তাহলে বরফ, জল এবং বাষ্প এই তিনটে থাকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বরফ, জল এবং বাষ্প এই তিনটে অবস্থা কখনোই একযোগে থাকতে পারে না। বরফ 0°C উষ্ণতায় বরফ থাকে, 0°C উষ্ণতা বা 0°C উষ্ণতা বা তার থেকে কম হলে বরফ থাকে। জল হচ্ছে কি 0°C উষ্ণতা থেকে 100°C উষ্ণতা পর্যন্ত জল থাকে। আর বাষ্প হচ্ছে গ্রেটার দ্যান 100°C উষ্ণতা। 100°C উষ্ণতা বেশি হতে হবে বাষ্প, তাই তো? তাহলে এবার তিনটে কখনোই একযোগে থাকতে পারে না। জল, বরফ এবং বাষ্প তিনটে কখনো কি একসঙ্গে থাকতে পারে? তিনটে কখনোই একসঙ্গে থাকতে পারে না, কারণ তিনটে তো বিভিন্ন উষ্ণতায় হয়। তো জলের ত্রিদশা বিন্দু হচ্ছে এমন একটা উষ্ণতা যে উষ্ণতায় তিনটে দশাই একযোগে একসাথে থাকে। এবার যেহেতু তিনটে উষ্ণতায় তিনটে দশা হয়, এর জন্য আমাকে এই তিনটে দশাকে একযোগে করতে গেলে নিশ্চয়ই চাপের পার্থক্য থাকতে হবে। তাহলে আমাদের সাধারণ চাপ কত? 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। এটা হচ্ছে আমাদের সাধারণ চাপ। তো জলের ত্রিদশা বিন্দু হচ্ছে 273.16 কেলভিন। এটা হচ্ছে তাপমাত্রা, এত তাপমাত্রায় এবং 4.58 মিলিমিটার পারদস্তম্ভের চাপে, মানে চাপ খুব কম থাকবে এবং তাপমাত্রা এটা থাকবে। তাহলে এই তাপমাত্রায় এবং এই চাপে জল হচ্ছে তিনটে অবস্থাতে একসাথে থাকতে পারে। জল হিসাবেও থাকবে, মানে আমি যদি একটা কন্টেনার নিই, কন্টেনারের মধ্যে আমি এই চাপটা রেখেছি এবং কন্টেনারের ভেতরের উষ্ণতা আমি এটা রেখেছি, তাহলে ওই ভেতরে দেখবো জল, বরফ এবং বাষ্প তিনটে অবস্থাতেই জল থাকছে। ঠিক আছে, এটাকে বলবো আমি জলের ত্রিদশা বিন্দু। এগুলো টেনে আমরা সবই পড়েছি, তাও জাস্ট একটা রিক্যাপ। জলের ত্রিদশা বিন্দু। এবার হচ্ছে তাপমাত্রা যখন আমি জানলাম, তাহলে এবার তাপমাত্রা মাপার একটা যন্ত্র আছে, সেটাকে বলবো আমি কি? থার্মোমিটার। থার্মোমিটার, থার্মোমিটারটা কি জিনিস? থার্মোমিটারটা হচ্ছে তাপমাত্রা মাপার একটা যন্ত্র। তো তাপমাত্রা যে মিটার দিয়ে, মিটার মানে হচ্ছে কি একটা সিস্টেম যেখানে তাপমাত্রাটা মাপা যায়, সেটা হচ্ছে থার্মোমিটার। থার্মো মানে হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। এবার থার্মোমিটারের হচ্ছে, ধরে নিলাম এরকম ভাবে একটা থার্মোমিটার আছে, অ্যাকচুয়ালি তো থাকে এরকম ভাবে, এখানটাতে হচ্ছে পারদটা থাকে Hg। এবার থার্মোমিটারে হচ্ছে কিছু দাগ দেওয়া থাকে, এরকম ভাবে কিছু দাগ দেওয়া থাকে। তাহলে এটাকে আমি বলবো স্থিরাঙ্ক।
স্থিরাঙ্ক, এর নিচের দাগটাকে বলবো আমি নিম্ন স্থিরাঙ্ক, আর একদম সবার ওপরের দাগটাকে আমি বলবো উচ্চ স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কত হবে, একটা আদর্শ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কত হবে এবং উচ্চ স্থিরাঙ্ক কত হবে, এটা একটা আদর্শ থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক আমরা সচরাচর ধরে নিই 0°C। 0°C মানে কি বলছি, আর উচ্চ স্থিরাঙ্ক ধরে নিই 100°C। হ্যাঁ, 100°C মানে কি হচ্ছে, জল হচ্ছে মানে জলের যে টেম্পারেচারটা 0°C থেকে 100°C পর্যন্ত আমি ধরি। একটু এলাবোরেটলি বলতে গেলে, এই যে জলের যে ত্রিদশা বিন্দু 273 কেলভিন, 273 কেলভিন মানে হচ্ছে 0.1°C, 0.1°C বা অ্যাপ্রক্সিমেটলি 0°C। এটাই হচ্ছে জলের এই থার্মোমিটারের হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100°C, যেখানে যে উষ্ণতার জল ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে থার্মোমিটার হয়ে গেল। এবার আমি বলি তাপমাত্রা মাপার বিভিন্ন ধরনের স্কেল গুলো আমি বলি। এবার তাপমাত্রা মাপার বিভিন্ন ধরনের স্কেলগুলোর মধ্যে 1 নম্বর সেন্টিগ্রেড স্কেল। সেন্টিগ্রেড স্কেল যেটা হচ্ছে 0°C। 2 নম্বর হচ্ছে ফারেনহাইট স্কেল। এটাকে হচ্ছে ডিগ্রি ফারেনহাইট দিয়ে লিখবো, ফারেনহাইট স্কেলটাকে। আর 3 নাম্বার হচ্ছে কেলভিন স্কেল, যেটাকে আমি শুধু কে দিয়ে লিখবো, কেলভিন স্কেলকে। তারপর 3টে স্কেল হয়ে গেল। একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, যেটা ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে লিখবো, এই চিহ্ন দিয়ে লিখবো। একটা ফারেনহাইট স্কেল, যেটাকে ডিগ্রি ফারেনহাইট দিয়ে লিখবো। আর একটা হচ্ছে কেলভিন স্কেল, যেটাকে হচ্ছে কে দিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে সেন্টিগ্রেড স্কেল যখন আমি নিব, সেন্টিগ্রেড স্কেলকে আমি, ঠিক আছে, সেন্টিগ্রেড স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে পার্থক্য কত? সেন্টিগ্রেড আর স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে পার্থক্য হচ্ছে 273। এটা হচ্ছে পার্থক্য 273। মানে সেন্টিগ্রেড ইকুয়াল টু কে মাইনাস 273, এটা হচ্ছে ফর্মুলা। সেন্টিগ্রেড হচ্ছে কে মাইনাস 273। মানে যেমন ধরো, এবার উল্টোটা যদি আমি করি, কে ইকুয়াল টু তাহলে কত হবে, সেন্টিগ্রেড প্লাস 273 হবে কে ইকুয়াল টু। তো ধরে নিলাম 25°C আছে, ঘরের উষ্ণতা 25°C। তাহলে কেলভিন স্কেলে কত কেলভিন হবে ঘরের উষ্ণতা? 25, এখানে 25 বসালাম, যোগ 273, 298 কেলভিন। তাহলে সেন্টিগ্রেড স্কেলটাকে কেলভিন স্কেল থেকে কনভার্ট করা যায়, কনভার্সন করতে পারবো। এরপরে আসি ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলের ফর্মুলাটাও আমরা জানি, তাও আমি একবার বলে দিচ্ছি, শুধু সংক্ষেপে বলছি। C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তাহলে যদি বলে যে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা, সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রায় যে আমরা একটু আগেই বললাম যে আমাদের শরীরের তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে বলছিলাম 37°C। তাহলে ফারেনহাইট স্কেলে কত? তাহলে এই সমীকরণ থেকে আমি বসাবো, সি এর জায়গায় কত, 37 বসালাম, কারণ সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা 37°C। 37 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো F ইকুয়াল টু ওই 98 সামথিং এরকম একটা পাবো ডিগ্রি ফারেনহাইট। F ইকুয়াল টু ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের শরীরের তাপমাত্রা আমরা জানি 98°F, 98 সামথিং। সেন্টিগ্রেডে করলে অ্যারাউন্ড 37°C আসে। ঠিক আছে, তাহলে আরো আছে স্কেল, যেগুলো হচ্ছে র্যাঙ্কিং স্কেল, এরকম স্কেলগুলো আছে, কিন্তু সেগুলো অতটা গুরুত্ব নেই এইচএস লেভেলে।
আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার যদি আমি এরকম একটা প্রশ্ন করি যে কোনো একটা টেম্পারেচার দিয়ে দিলাম, সেই টেম্পারেচারটাকে বললাম ফারেনহাইট স্কেলে কত, বললাম যে 40°C বা 50°C ফারেনহাইট স্কেলে কত বের করা যাবে নিশ্চয়ই। 50°C কেলভিন স্কেলে কত সেটাও বের করা যাবে। তো এখন একটা কোশ্চেন আমি বলি যে কত ডিগ্রি তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল, আমি সংক্ষেপে লিখছি, ফারেনহাইট স্কেলে মান সমান হয়। সংক্ষেপে লিখছি তো হয়তো বোঝা যাবে না, আমি যাই হোক বলে দিচ্ছি আবার। মানে 37°C ইকুয়াল টু 98°F, দুটো তো সমান হলো না, দুটো তো আলাদা। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কত ডিগ্রি তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল দুটোই হচ্ছে সমান হবে, কত ডিগ্রি তাপমাত্রায়। তার মানে সি এর মান যা হবে এফ এর মানও একই হতে হবে। আমি কি জানি, আমার রুলস কি জানি, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। গুড। এবার তাহলে ধরে নিলাম সি আর এফ দুটোই তো সমান হতে হবে, তাহলে সি ইকুয়াল টু এক্স ধরে নিলাম, এফ ইকুয়াল টু এক্স ধরে নিলাম, দুটোই যেহেতু সমান হতে হবে, তার মানে সি এর জায়গায় বসাবো x/5 ইকুয়াল টু এক্স মাইনাস 32/9। তাহলে এখানটাতে কি হবে, 9x ইকুয়াল টু 5x মাইনাস 5 ইন্টু 32 16। তার মানে 9 মাইনাস 5 ইকুয়াল টু 4x ইকুয়াল টু মাইনাস 160, তার মানে x ইকুয়াল টু মাইনাস 40। তার মানে 40 মাইনাস 40টা হচ্ছে কি মাইনাস 40°C মাইনাস 40°F। তার মানে দুটোই সমান। মাইনাস 40 হচ্ছে এমন একটা পয়েন্ট, এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট দুটো স্কেলই সমান হয়। মাইনাস 40°C ইকুয়াল টু মাইনাস 40°F। আমি যদি এই সমীকরণে বলে দিই যে সি এর ভ্যালু, আমি বলে দিলাম যে এই ইকুয়েশনে আমি এটাকে প্রুফ করার জন্য আমি এরকম ভাবে করতে পারি যে এই ইকুয়েশনে আমি সি এর ভ্যালু বলে দিলাম, সি হচ্ছে মাইনাস 40°C, এফ ফারেনহাইট কত বের হয়। তো এটা হচ্ছে নিচে করে দেখবে যে সি এর জায়গায় মাইনাস 40°C যদি আমি বসাই তাহলে এফ ইকুয়াল টু আসবে মাইনাস 40°F, একই আসবে ভ্যালু। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো পড়ে। তাহলে এইচএস এর জন্য এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো পড়ে সেটা হচ্ছে থার্মোমেট্রি চ্যাপ্টারের যে জিনিসগুলো পড়ে সেটা হচ্ছে যে তাপীয় সাম্য থেকে কিছু প্রশ্ন পড়বে, যেমন কাঠের চেয়ার এরকম ভাবে বললাম, বইয়ে অনেক ধরনের প্রশ্ন পেয়ে যাবে ওই টাইপের প্রশ্নগুলো, মানে যেখানে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবকিছু সামঞ্জস্যে আসে, এই টাইপের কোনো প্রশ্ন থাকতে পারে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে বিবৃতি থাকে এবং তার তাৎপর্য থাকে। খুব ইম্পর্টেন্ট যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে তাপমাত্রার ধারণাটা কি সেটা বলতে হবে, সেটা আমি বলেছি। এবং থার্মোমিটার, জলের ত্রিদশা বিন্দু, এগুলো শর্ট কোশ্চেনে আসে। আর হচ্ছে এগুলো দিয়ে কখনো কখনো অঙ্ক দিয়ে দিতে পারে। এর পরের লেকচারে আমরা নেক্সট চ্যাপ্টার দেখবো।